আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা নবম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 51 থেকে আলোচনা করব। দেখুন, পৃষ্ঠা নম্বর 51-তে জোড়ায় কাজ দেয়া ছিল। তো জোড়ায় কাজে আমাদের ছিল 1 নম্বর প্রশ্ন, ধরো তুমি একটি চাকরি পেয়েছো, তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করলে। ধরো তুমি একটি চাকুরি পেয়েছো, তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করলে এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করতে থাকবে। প্রশ্ন হচ্ছে ক, তুমি 20তম মাসে কত টাকা সঞ্চয় করবে? খ, প্রথম 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবে? এবং গ, কত বছরে তুমি মোট 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবে? তো বন্ধুরা, এখানে লক্ষ্য করি আমাদের বলা হয়েছে যে প্রথম মাসে আমরা কত টাকা সঞ্চয় করব? 1200। তাহলে এটা কিন্তু আমাদের প্রথম পদ হিসেবে ভাবতে পারি এবং প্রতি মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা করে আমাদের বেশি হবে। তাহলে এখানে 100 টাকা করে যদি বেশি হয়, এটা কিন্তু আমাদের প্রতি পদের ব্যবধান হচ্ছে। প্রতি পদের ব্যবধান, সেটাকে আমরা সাধারণ অন্তরও কিন্তু ধরতে পারি। তো সমাধান, প্রথম মাসের সঞ্চয় কত? 1200 টাকা। তো আর হচ্ছে পরবর্তী প্রতি মাসের সঞ্চয় পূর্ববর্তী মাসের তুলনায় বেশি কত টাকা? 100 টাকা। তো বন্ধুরা, প্রতি মাসের সঞ্চয়ের পরিমাণ একটি সমান্তর ধারা গঠন করবে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের এখানে প্রতি মাসের তুলনায় 100 টাকা বেশি হচ্ছে, তাহলে অবশ্যই এই সঞ্চয়ের পরিমাণটা একটা সমান্তর ধারা গঠন করবে। সো এখানে আমরা পাবো প্রথম পদ হচ্ছে a সমান 1200। প্রথম মাসের সঞ্চয় যেহেতু 1200 টাকা, তাহলে শুরুতে 1200 মানে প্রথম পদ হচ্ছে 1200 এবং সাধারণ অন্তর d সমান আমরা পাচ্ছি যেহেতু প্রতি মাসের সঞ্চয় পূর্ববর্তী মাসের তুলনায় কত করে বেশি হবে? 100 টাকা বেশি হবে। সো এটাই হবে সাধারণ অন্তর d এর মান। তো বন্ধুরা, এখন বলা হয়েছে ক নম্বর যে 20তম মাসে কত টাকা সঞ্চয় করবে। দেখুন, এখানে a আর d আমাদের জানা আছে, তাহলে 20তম মাসে সঞ্চয়ের পরিমাণ কত হবে? আমরা জানি n-তম পদ হচ্ছে a plus n-1 into d, তাহলে 20তম মাসের সঞ্চয়ের পরিমাণও কিন্তু এরকমই হবে যে a plus n-1, that is 20 minus 1, so 20 minus 1 into d। এখন আমরা এখানে কি করব? দেখুন, এই যে 20 থেকে যদি 1 মাইনাস করি, তাহলে এখানে পাবো 19, অর্থাৎ a plus 19 into d। এখন আমরা a এবং d এর মান কিন্তু আমাদের জানা আছে, সো এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। দেখুন, এর জায়গাতে আমরা বসাবো 1200 এবং d এর জায়গাতে আমরা বসাবো 100। সো আমাদের ভ্যালুটা হলো 1200 প্লাস 19 এবং 100 গুণ করলে আমরা পাবো 1900। এবার 1200 এবং 1900 কে যোগ করলে আমরা পাবো 3100 টাকা। অর্থাৎ 20তম মাসের সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 3100 টাকা বা 3100 টাকা। এটা আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এবারে আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখি। প্রথম 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবে? সো আমরা এক্ষেত্রেও লক্ষ্য করি যে এখানে আমাদের 20তম মাসে মোট সঞ্চয়ের পরিমাণ কেমন দাঁড়াবে। আমরা কিন্তু আগেকার যে ক নম্বর প্রশ্নের সমাধানে দেখেছিলাম এর একটা ভ্যালু পেয়েছিলাম 1200 এবং d এর ভ্যালু হচ্ছে 100। সো এটাকে কাজে লাগিয়ে আমরা 20 মাসে মোট সঞ্চয়ের পরিমাণ, অর্থাৎ প্রথম 20 মাসে মোট সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। সো বন্ধুরা, এখানে আমরা সেটাকে কিন্তু সূত্রের মাধ্যমে প্রকাশ করব। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সমান n divided by 2 into 2a plus n-1 into d। সো এক্ষেত্রে যেহেতু n সংখ্যক মাস মানে 20টা মাস আছে, আমাদের 20 মাসের সঞ্চয়ের পরিমাণ আমরা চাচ্ছি। সো n এর জায়গাতে আমরা বসাবো কত? 20। আমরা এই n গুলোকে 20 এ কনভার্ট করে দিলাম যেহেতু আমাদের 20 মাসে। সো আমরা 20 লিখে দিলাম। এখন এই যে এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব। এর ভ্যালুটা আমরা জানি 1200, আমরা বসিয়ে দিলাম। লক্ষ্য করুন, এখানে এ ছিল, এই যে এই এর জায়গাতে আমরা 1200 বসালাম, অর্থাৎ 2 into 1200। আর n-1 মানে 20 minus 1, এটা তো আমাদের পেয়ে গেছি। এবং d এর ভ্যালু কত? আমরা জানি 100। সো এখানে বসিয়ে দিলাম। এখানে 2 এবং 1200 গুণ অবস্থায় আছে, সো এখানে আমরা কি করতে পারি? এটাকে গুণ করে দিতে পারি। সো আমরা গুণ করে দেবো। দেখুন, 1200 কে 2 দ্বারা গুণ করলে হবে 2400। এখানে 20 থেকে আমরা 1 যদি মাইনাস করি, সো এটা হবে 19 এবং 100। পরবর্তীতে আমরা এখানে 2 দ্বারা 20 কে কাটাকাটি করলে পাবো 10। সো আমরা পাচ্ছি 10 into 2400 যোগ 19 into 100, অর্থাৎ 10 into 2400 যোগ 19 গুণন 100। 19 আর 100 কে আমরা এখন গুণ করতে পারি, কারণ এখানে
চিহ্ন আছে দুইটা। আমরা জানি যে সরল অঙ্কের নিয়মে প্রথমে গুণ চিহ্নের কাজ করতে হয়, তারপরে যোগ চিহ্নের। সেখানে গুণের কাজটা আগে করবো। গুণ হচ্ছে যাদের মাঝখানে আছে তাদেরকে গুণ করে দিব। 19 এবং 100 কে গুণ করলে আমরা পাবো 1900। সো এটা আমরা লিখলাম। এবার এই যে 2400 এবং 1900 কে যোগ করলে আমরা পাবো 4300। তার সঙ্গে এই 10টা কি হবে? গুণ হবে। সো আমরা গুণ করে দিলে পাবো 43,000। সো এখানে হচ্ছে 43,000 টাকা। অর্থাৎ 20তম মাসে মোট সঞ্চয়ের পরিমাণ হবে আমাদের 43,000 টাকা। এবারে গ নম্বর অপশন, কত বছরে তুমি মোট 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবে? তো বন্ধুরা, এটার সমাধান হচ্ছে যে ধরি n সংখ্যক মাসে মোট সঞ্চয়ের পরিমাণ হবে 1,06,200 টাকা। সো এটাকে আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু n সংখ্যক মাসের সঞ্চয় পরিমাণ হবে, তো বন্ধুরা আমরা জানি n সংখ্যক মাসের বা n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n divided by 2 into 2a plus n minus 1 into d। সো n সংখ্যক মাসে মোট সঞ্চয়ের পরিমাণটাকে যদি আমরা ধারার সমষ্টির সূত্র দ্বারা প্রকাশ করি তাহলে হবে n divided by 2 into 2a plus n minus 1 into d equals to 1,06,200। সো এটা হচ্ছে কিন্তু n সংখ্যক মাসের সঞ্চয়ের সমষ্টির পরিমাণ। এখন এখানে আমরা n এর ভ্যালু যেহেতু আমরা জানি না, n এর ভ্যালুটা বের করব n সংখ্যক মাস, আর সেই মাসটা বের করার পর আমরা বছর হিসাবটা করব। তো প্রথমেই আমরা দেখব যে যে ভ্যালুগুলো আমাদের জানা আছে সেই ভ্যালুগুলোকে আমরা বসানোর চেষ্টা করব। n divided by 2 into 2a plus n minus 1 into 2, এখানে a এর মানটা আমাদের জানা আছে, এটা বসাই দিলাম। দেখুন 2 into 1200, এখানে d এর মান জানা আছে 100, বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেশনগুলো করব। 1200 এবং 2 গুণ করলে আমরা পাচ্ছি 2400। আর এখানে আমরা যদি 100 কে n এর সঙ্গে গুণ করি তাহলে আমরা পাবো 100n মাইনাস 100 এবং 1 কে গুণ করলে আমরা পাচ্ছি 100। সো এখন আমরা এখানে 2400 এবং 100 এটাতে কিন্তু যোগ বিয়োগ করতে পারি বন্ধুরা। সো এটা আমরা করে দেবো। 2400 এবং 100 যদি যোগ বিয়োগ করি, কারণ 2400 এর সামনে কি চিহ্ন আছে? প্লাস, আর 100 এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। সো 2400 থেকে 100 বিয়োগ করলে আমরা পাবো 2300। আবার দেখি, এই যে দেখুন 2300, 100 এনটা কিন্তু থাকবে। এবারে আমাদের এখানে দেখতে পাচ্ছি 2 আছে, এই 2টাকে আমরা ডান পাশে ট্রান্সফার করে দেবো। 2 কিন্তু তাহলে গুণ হয়ে যাবে। দেখুন 2 এখানে ভাগ অবস্থায় ছিল, 2 ডান পাশে গেল, 1,06,200 সঙ্গে গুণ হলে এটা হচ্ছে 2,12,400। এখন আমরা বাম পাশে যে এনটা গুণ অবস্থায় আছে এটাকে আমরা গুণ করে দেবো, কিন্তু তার আগে লক্ষ্য করি এখানে 2300 এবং এখানে 100, দুটোর মধ্যে কিন্তু 100 আছে, আমরা 100 কমন নিতে পারি। আমরা এটাই করব, একটু উপরে তুলে দিই। এখন দেখুন এখানে আমরা 100 কমন নেব। তো এখানে আমরা যদি 100 কমন নেই তাহলে কি হবে? দেখুন দুটো থেকে 100 কমন না হবে। সো আমরা পাচ্ছি 100n ইন্টু 23 প্লাস n। আবারও লক্ষ্য করি বন্ধুরা, দেখুন 23 থেকে 100 নিলে আমরা পাবো শুধু ভিতরে 23 এবং 100টা বাইরে যাবে। আবার ডান পাশে 100n ছিল, সেখান থেকে 100টা বাইরে গেলে শুধু n থাকবে। সো আমরা এটা পাচ্ছি যে 100n ইন্টু 23 প্লাস n ইকুয়ালস টু 2,12,400। এবারে আমরা 100টাকে যদি ডান পাশে ট্রান্সফার করে দিই, দেখুন 100টা এখানে গুণ অবস্থায় আছে, 100 যেহেতু সংখ্যা ডান পাশের সংখ্যার সাথে ভাগ হয়ে যাবে, সেখানে ভাগ করলে আমরা কাটাকাটি করতে পারি। দেখুন 0 0 সাথে কাটাকাটি হলে এখানে পাচ্ছি 2124। সো আমরা পাচ্ছি n ইন্টু 23 প্লাস n ইকুয়ালস টু 2124। এবার আমরা nটাকে 23 এবং n এর সাথে গুণ করে দেবো। দেখুন এই nটাকে আমরা যদি 23 এর সাথে গুণ করি তাহলে আমরা পাবো 23n, এবং এই n কে যদি n এর সাথে গুণ করবো তখন পাবো n স্কোয়ার। সো এখানে আমরা গুণ করে পেলাম 23n প্লাস n স্কোয়ার ইকুয়ালস টু 2124। এবারে আমরা n স্কোয়ারটাকে যদি একটু সামনে লিখি, কারণ n এর ঘাতটা কিন্তু বেশি, সর্বোচ্চ ঘাতের সংখ্যা বা সর্বোচ্চ ঘাতের চলকগুলোকে আমরা বাম পাশের দিকে লিখবো। তাহলে n স্কোয়ারটাকে আগে লিখবো এবং 23nটাকে পরে লিখবো। সঙ্গে সঙ্গে ডান পাশে যে 2124 আছে এটাকে আমরা বাম পাশে ট্রান্সফার করে নেব। তাহলে এখানে হবে মাইনাস 2124, যেহেতু 2124টা এখানে প্লাস অবস্থায় ছিল, বাম পাশে ট্রান্সফার করলে হবে মাইনাস 2124, এবং ডান পাশটা তখন কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সো এখন এখানে আমরা কি করব? এখানে আমরা দেখবো যে n স্কয়ার প্লাস 23n মাইনাস 2124, এটাকে আমরা মিডল টার্ম করব। তার মানে 2124কে এমনভাবে ভাঙবো যেন দুইটি সংখ্যা পাওয়া যায়, এবং সেই দুটি সংখ্যাকে গুণ করলে 2124 পাওয়া যাবে, এবং তাদেরকে যোগ অথবা বিয়োগ করলে 23 পাওয়া যাবে, মাঝখানের পদটা। সো এটা আমরা একটু দেখি কেমন করে করা যায়, আমি একটু দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আমরা 2124টাকে এভাবে ভাগ করে তার গুণনীয়কগুলো বের করে নিতে পারি। 2 দ্বারা যদি 2124কে ভাগ করি আমরা পাবো 1062, এবং এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 531, এবং 531কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি
তাহলে আমরা পাবো 177। এবং এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 59। যেহেতু 59 মৌলিক সংখ্যা তাহলে আর 59 কে ভাগ করা যাবে না। এখন লক্ষ্য করি বন্ধুরা, এখানে আমাদের বেশ কিছু সংখ্যা আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা। এই 5টা থেকে ভেঙে আমরা 2টা সংখ্যা চয়েস করবো এবং এদেরকে গুণ করে এক পক্ষ বিবেচনা করব। তাহলে আমরা পরপর 2টি সংখ্যা পাবো। সেই 2টি সংখ্যা এমনভাবে নেব যাতে ওই 2 সংখ্যাকে গুণ করলে তো অবশ্যই 2124 হবে, কিন্তু তাদেরকে যোগ অথবা বিয়োগ করলে আমরা পাবো মাঝখানের পদ 23। তো বন্ধুরা, এখানে একটি বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা আমরা, এই ট্রিক্সটা আমরা খাটাবো। যেখানে মধ্যপদের সহগটা আমাদের মিলাতে হবে 23, যেটা মিলাতে হবে সেটাকে আমরা এই যে 2124কে ভাগ করে যাদেরকে পাবো সেখান থেকে যে 2টি সংখ্যা আসবে সেই 2টি সংখ্যার হয় বিয়োগফল হবে 23, না হলে হবে যোগফল 23। তাহলে একটি সংখ্যা কি হবে, এটাকে আমরা হিসাব করতে পারি যে হয় ভাগ 2 করতে হবে অথবা গুণ 2 করতে হবে। যদি আমরা 23টাকে সমান 2 ভাগে ভাগ করি সেক্ষেত্রে 2 ধরনের সংখ্যা আসতে পারে, আবার গুণ করলেও কিন্তু 2টি সংখ্যা আসতে পারে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা দেখব যে মধ্যপদের একটি সংখ্যা হচ্ছে কত, 56 এর কাছাকাছি। কেন, আমরা এখানে যদি 23কে ভাগ করি 2 দ্বারা তাহলে আমরা কত পাবো, 23কে ভাগ করলে পাবো 11.5। তো 11.5 এর সাথে 11.5 গুণ করলে যে সংখ্যাটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের এখানে এই যে 2124 আসতেছে না, এবং সেটা কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি বাস্তব সংখ্যা আসছে। তো আমরা একটু এবার 23কে 2 দ্বারা গুণ করব। 23কে 2 দ্বারা গুণ করলে পাচ্ছি 56। সো আমরা বলতে পারি যে মধ্যপদের একটি সংখ্যা হবে 56 এর কাছাকাছি হতে পারে বা তার সাথে সমানও হতে পারে। তাহলে একটি যদি 56 হয় তাহলে ডেফিনেটলি আরেকটা কত হবে, ওই 56 চাইতে 23 কম হবে। তো বন্ধুরা, আমরা এখানে লক্ষ্য করি যে আমরা 56-র কাছাকাছি একটা সংখ্যা পেয়েছি, সেটা হচ্ছে এই যে 59। আর যদি না পেতাম তাহলে কয়েকটা সংখ্যা গুণ করে 56-র কাছাকাছি সংখ্যা ধরে নিতাম। তো এখানে 59 পাইলে বাকি সংখ্যাগুলো গুণ করে দেখবো সেটা আসলে যে 56-র চাইতে 23 হয় তো কম হয় কিনা। তো বন্ধুরা, আমরা এখানে 59 পেলাম। এখন একটা যদি 59 হয় তাহলে অন্য সংখ্যাটি কত হবে, ওটার চাইতে 23 কম হবে। তাহলে 23 আমরা যদি 59 থেকে মাইনাস করি তাহলে আমরা পাবো 36। এখন দেখবো যে বাকি যে সংখ্যাগুলো আছে তাদের গুণফল 36 কিনা। তো আমরা লক্ষ্য করি এখানে 3 তারিখে 9, 9 দুগুণ 18, 18 দুগুণ 36। দেখুন বন্ধুরা, এই কটা গুণ করলে আমরা 36 পাচ্ছি। সো আমরা কিন্তু পেয়ে গেছি যে একটা সংখ্যা হচ্ছে 59 আর একটা হচ্ছে 36। সো আমরা বলতে পারি যে 59 থেকে 36 মাইনাস করলে কিন্তু 23 পাওয়া যাবে। যেহেতু 59 থেকে 23 মাইনাস করলে 36 হয়েছে, তাহলে 59 থেকে 36 মাইনাস করলে 23 পাওয়া যাবে। সো আমরা আমাদের ওই ভ্যালুটাকে এখানে বসাবো। দেখুন বন্ধুরা, তাহলে 23n এটাকে আমরা ভাঙলে পাচ্ছি একটা হচ্ছে 59n, একটা হচ্ছে 36n। তো 59 এবং 36 সংখ্যাগুলো ছিল, 59 এর সামনে আমরা প্লাস দিয়েছি এবং 36 এর সামনে মাইনাস দিয়েছি, কারণ এই দুটো সংখ্যাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গেলে একটা সংখ্যার সামনে প্লাস দিতে হয়, একটা সামনে মাইনাস দিতে হয়। আমরা প্লাসটা কার সামনে দেবো, বড় সংখ্যার সামনে, কারণ এখানে আমাদের লাগবে প্লাস মান, প্লাস লাগবে। প্লাস কখন আসবে, যখন বড় সংখ্যার সামনে প্লাস থাকবে। যেহেতু বিয়োগ করতে হবে তাহলে আরেকটা সামনে অবশ্যই মাইনাস দিতে হবে, সেই কারণে আমরা 36 এর আগে মাইনাস দিয়েছি। তো বন্ধুরা দেখুন, n স্কোয়ারটা n স্কোয়ারের জায়গাতে থাকবে। আচ্ছা, অর্থাৎ 23nটাকে ভেঙে আমরা লিখলাম 59n মাইনাস 36n। এই যে মাঝখানে যে পদ, এই পদটা ভেঙে এখন দুইটি পদে পরিণত হয়ে গেল। এটাকে বলে মিডল টার্ম ব্রেক করা। এখন বাম পাশের এবং ডান পাশের যা যা ছিল সেগুলো আমরা লিখে দেবো। এখানে ছিল n স্কোয়ার এবং এখানে ছিল মাইনাস 2124 = 0। এখন আমরা n স্কোয়ার প্লাস 59n, এখান থেকে আমরা n কমন নেব। এই দুটো থেকে যদি n কমন নিই তাহলে আমরা পাচ্ছি n প্লাস 59। লক্ষ্য করি, n কমন নিলে n প্লাস 59। আর এখানে আমরা যদি 36 কমন নিই তাহলে আমরা পাবো n প্লাস 59। যেহেতু মাইনাসটা ব্র্যাকেটের সামনে পড়লো তাহলে পরে মাইনাস চিহ্নটা থাকবে না, তখন সেটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস। এখন লক্ষ্য করি এখানে দুইটি পদের মধ্যে, এখানে পদ হচ্ছে দুইটা, এটা একটা পদ, এটা একটা পদ। দুই পদের মধ্যে n প্লাস 59 এবং n প্লাস 59, আমরা যদি n প্লাস 59 কমন নিই দুটো মিলে তাহলে বাকি থাকে হচ্ছে n মাইনাস 36। সো বন্ধুরা, এখানে আমরা পাচ্ছি যে দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 0, অর্থাৎ n প্লাস 59 এবং n মাইনাস 36 কে গুণ করলে 0 সমান হবে। তাহলে কি হবে, এদের যে কোনো একটি 0 হবে, হয় n প্লাস 59 0 হবে অথবা n মাইনাস 36 এটা 0 হবে। সো n প্লাস 59 এর মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে n ইকুয়ালস টু মাইনাস 59, আর n মাইনাস 36 ইজ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে n ইকুয়ালস টু 36 এবং সেটা প্লাস 36।
তো বন্ধুরা এখন আমরা লক্ষ্য করি যে কোনো n এর মান মাইনাস আসছে একটা প্লাস আসছে একটা। nটা যেহেতু পদ সংখ্যা ছিল, কয়টি পদ, কততম মাস, তো মাসের সংখ্যা তো কখনো ঋণাত্মক হতে পারে না, এই কারণে আমরা বলবো এটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ n মানে হচ্ছে 36, তার মানে 36 মাসে আমাদের কি হবে 1,06,200 টাকা সঞ্চয় হবে। সো আমরা বলতে পারি যে 36 মাস, আর 36 মাস মানে কত বছর, আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 3 বছর। অর্থাৎ 36 মাস বা 3 বছরে 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবে। এখন 2 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সমান্তর ধারার a8 equals to 60, দ্যাট ইজ আমরা জানি a মানে হচ্ছে পদ আর 8 মানে হচ্ছে এখানে সংখ্যা, তাহলে 8তম পদ। a8 মানে হচ্ছে 8তম পদ, 8তম পদের মান হচ্ছে 60 এবং a12 মানে হচ্ছে 48, তার মানে 12তম পদের মান হচ্ছে 48। তাহলে a40 মানে 40তম পদ এবং s40 মানে 40টি পদের সমষ্টি নির্ণয় করো। s মানে কিন্তু সমষ্টি আর a মানে হচ্ছে পদ সংখ্যা, তাহলে a মানে হচ্ছে 40তম পদ আর s40 মানে হচ্ছে 40টি পদের সমষ্টি নির্ণয় করো। তো চলুন বন্ধুরা এটা সমাধান আমরা করব। সমাধান, ধরি সমান্তর ধারার প্রথম পদ a, কেন এখানে দেখুন আমাদের প্রথম পদ কিন্তু দেওয়া নেই, দেওয়া আছে অষ্টম পদ এবং 12তম পদ, বের করতে বলা হয়েছে 40তম পদ এবং 40টি পদের সমষ্টি। সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ দেয়া না থাকলে প্রথম পদকে ধরে নিতে হয়, তাহলে প্রথম পদ ধরলাম a এবং সাধারণ অন্তরকে আমরা যথারীতি d ধরে নেব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে a8, দ্যাট ইজ a8 মানে হচ্ছে 8তম পদ, সো আমরা লিখব 8তম পদ a8 ইকুয়ালস টু 60। তো বন্ধুরা 8তম পদের সূত্র আমরা কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, দ্যাট ইজ 8 মাইনাস 1 ইন্টু d, যততম পদ তত মাইনাস 1 ইন্টু d, সো ইকুয়ালস টু আমরা লিখব 60। তাহলে এখানে আমরা পাচ্ছি 8 মাইনাস 1 মানে হচ্ছে 7, সো আমরা লিখব a প্লাস 7d ইকুয়ালস টু 60। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এটা থেকেই আমরা কি করব, পরবর্তীতে আবার 12তম পদ a12 সমান সমান দেওয়া আছে 48। তো বন্ধুরা যথারীতি এখানে হবে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু 48। তো এক্ষেত্রে আমরা পাচ্ছি a প্লাস 12 মাইনাস 1 মানে হচ্ছে 11, সো 11d ইকুয়ালস টু 48, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 2 নম্বর সমীকরণ থেকে আমরা 1 নম্বর সমীকরণটাকে কি করব, বিয়োগ করব। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, 2 নম্বর সমীকরণ হচ্ছে a প্লাস 11d ইকুয়ালস টু 48 এবং 1 নম্বর সমীকরণ হচ্ছে a প্লাস 7d ইকুয়ালস টু 60। আমাদের অনেক শিক্ষার্থী বা সম্মানিত স্যাররা 1 এবং 2 যোগ করবে, সেক্ষেত্রে হয়তো বা উপরে 1 নম্বর সমীকরণ এবং নিচে 2 নম্বর সমীকরণ লিখতে পারে। তো বন্ধুরা আমরা 2 থেকে 1 বিয়োগ করছি কারণ আমাদের এখানে বাম পাশে তখন মাইনাস আসার সম্ভাবনাটা থাকছে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পদ অর্থাৎ 2 নম্বর সমীকরণে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সমীকরণে আমাদের কি আছে a প্লাস 11d ইকুয়ালস টু 48, এখানে সব a প্লাস 11d, 11 হচ্ছে বড়, এখানে 7d হচ্ছে ছোট, তাহলে এখানে বড় থেকে ছোট বিয়োগ করতে সুবিধা হবে, এই কারণে আমরা 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করলাম। দেখুন বিয়োগ করার সময় কি করতে হয়, চিহ্নগুলো পরিবর্তন করতে হয়, অর্থাৎ এখানে আমাদের প্লাস চিহ্ন সেটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস মাইনাস, এবং এটা এখানে ছিল প্লাস সেটা হয়ে গেল মাইনাস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাসে এ ক্যান্সেল হয়ে গেল, আমরা একে ভ্যানিশ করে দিতে পারি। এখন 11d থেকে আমরা 7d কে মাইনাস করব, কারণ এটা হচ্ছে প্লাস 11d এবং মাইনাস 7d, এখানে মাইনাসটা হচ্ছে কার্যকরী চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করব, 11d থেকে 7d বিয়োগ করব। 11d থেকে 7d বিয়োগ করলে আমরা কত d পাবো, আমরা এখানে 4d পাবো, এবং 4d ইকুয়ালস টু দেখুন এখানে 48 থেকে 60 বিয়োগ করতে হবে। তো বন্ধুরা এখানেও প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ, তো আমরা 48 থেকে 60 নয় 60 থেকে 48 বিয়োগ করব, করলে আমরা কত পাবো, 12 পাবো, 12, এবং 12 সংখ্যাটার আগে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি কারণ এখানে 60 এর সামনে কার্যকরী চিহ্ন মাইনাস, এবং এই চিহ্নটাই এখন কার্যকরী, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন ছিল এই কারণে আমাদের ফলাফলে মাইনাস আসলো। এখন আমরা যেহেতু d এর মান বের করব, সো d কে বাম পাশে রাখলে 4টা ডান পাশে ট্রান্সফার হয়ে যাবে, এবং ডান পাশে যখন 4 যাবে সেটা কিন্তু ভাগ হয়ে যাবে, কারণ 4টা যখন বাম পাশে ছিল গুণ অবস্থায় ছিল, এবং সেখান থেকে যখন আমরা ডান পাশে ট্রান্সফার করলাম তখন সেটা ভাগ হয়ে গেল 12 নিচে। সো 4 দ্বারা যদি আমরা এখানে 12 কে কাটাকাটি করি তাহলে আমরা পাবো 3, এবং সেটা হচ্ছে আমাদের -3। সো বন্ধুরা d এর মান আমরা পাচ্ছি -3। এখন এই d এর মানটা আমরা যদি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা a এর মান পেয়ে যাব। তাহলে আমরা d এর মান 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণটা আমাদের ছিল a প্লাস 7d ইকুয়ালস টু 60, সো আমরা a প্লাস 7 ইন্টু d এর মান যেহেতু -3, আমরা d এর জায়গাতে সরাসরি মানটা বসিয়ে দিলাম ইকুয়ালস টু 60। এখন দেখুন এখানে a তো থাকবেই, বা a প্লাস, এই যে দেখুন প্লাস মাইনাস এখানে মাইনাস, কারণ 7 এবং -3 কে আমরা গুণ করছি, সো প্লাস মাইনাসে মাইনাস হলো, আমরা মাইনাস চিহ্ন দেওয়ার পরে 3 এবং 7 কে গুণ করে দেবো, 3 এবং 7 গুণ করলে আমরা পাচ্ছি 3 7 21,
সো 21 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 60। এবারে এর ভ্যালু চাইলে আমার এর সঙ্গে যে -21 আছে এটাকে আমরা ডান পাশে ট্রান্সফার করব, এবং এই ক্ষেত্রে ট্রান্সফার করলে -20 গিয়ে +20 হবে, 21 হয়ে যাবে। বাম পাশে -21, এটাকে আমরা ডান পাশে ট্রান্সফার করলে হবে +21। সো এখানে 60 এবং 21 যোগ করলে আমরা পাচ্ছি 81, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 81। তো বন্ধুরা আমরা এ এবং ডি অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করে ফেলেছি। এখন আমাদের কাঙ্ক্ষিত যে 40তম পদ ছিল অর্থাৎ A40, এটা আমরা বের করব। তাহলে 40তম পদ A40 ইকুয়ালস টু যথারীতি সূত্র বসাবো a + 40 - 1 * d। 40তম পদ যদি nতম পদ হয় a + n - 1 * d, তাহলে a + 40 - 1 * d। এখন a + 41 - 1 মানে হচ্ছে 39d। এখন আমরা এর জায়গাতে এর ভ্যালু বসাই দেব এবং ডির জায়গাতে ডি ভ্যালু বসাই দেব। এর ভ্যালু হচ্ছে আমাদের 81 এবং ডি এর ভ্যালু হচ্ছে -3। সো মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখানে গুণটা আগে করে দেব। 81টা থাকবে, এখানে গুণ করলে আমরা কি পাচ্ছি 3 এবং 39 গুণ করলে পাবো এখানে প্লাস মাইনাসে -117। তো বন্ধুরা 117 যদি আমরা এখন 81 থেকে মাইনাস করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে -36, এবং এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। এবং আরেকটা অ্যান্সার আছে, সেটা হচ্ছে আমাদের 40টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে বন্ধুরা 40টি পদের সমষ্টি কি হবে, S40। তো বন্ধুরা আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n / 2 * 2a + n - 1 * d। এটা কিন্তু একটা সূত্র। সো এখানে যেহেতু 40টি পদ, তাহলে n এর ভ্যালু আমরা 40 ইনপুট করব। এখানে 40 বসিয়ে দেবো। দেখুন n গুলো 40 হবে, যেখানে যেখানে n আছে সেগুলো আমরা 40 করে দেবো। এই যে দেখুন 40। সো এখানে 40। এবার এর জায়গাতে এর ভ্যালুটা বসাই দেবো। এর ভ্যালুটা আমরা পেয়েছি 81। সো 81 বসিয়ে দিলাম। এই যে দেখুন এর জায়গাতে এখানে 81, এবং এখানে ডি ছিল, ডি এর ভ্যালু আমরা বসিয়ে দেবো। ডি এর ভ্যালু আমরা পেয়েছিলাম -3। সো ডি এর ভ্যালু -3। এখন দেখুন আমরা এবার হিসাবটা করব এখান থেকে, যে 81 এবং 2 যদি আমরা গুণ করে দিই, আমরা এখানে জায়গা নেই, আমি এই ডান দিকে লিখছি, আমরা এদিকে লিখব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 1 মাইনাস করলে আমরা পাবো 39। সো এই 39 এবং এখানে তো -3 থাকবেই। আর এখানে আমাদের যে ছিল 81 এবং 2, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো 162। তো বন্ধুরা আমরা পেলাম এখানে 2 দ্বারা 40 কে কিন্তু ভাগ করা যায়, তাহলে এটাকে ভাগ করে দেবো। 2 দ্বারা 40 কে ভাগ করলে আমরা পাবো 20। সো আমরা এখানে ভ্যালু পাচ্ছি ইকুয়ালস টু 20 * 162 + 39 * -3। এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে এখানে গুণের কাজটা করে দিতে হবে। সো যদি গুণ করে দিই 39 এবং -3 কে, তাহলে প্লাস মাইনাস আমরা পাবো মাইনাস, এবং 39 এবং 3 গুণ করলে পাবো 117। সো আমরা এখানে 117 লিখে দিলাম। এখন দেখুন 20 * 162 থেকে 117 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে 45। এখন যদি আমরা 45 এবং 20 গুণ করি তাহলে আমরা ভ্যালু পাবো 900। সো এখানে হচ্ছে আমাদের 900। তো বন্ধুরা আমাদের এখানে দুইটি অ্যান্সার, একটা হচ্ছে -36, এটা হচ্ছে 40তম পদ, আর এটা হচ্ছে 900 হচ্ছে 40টি পদের সমষ্টি। তো এই হলো আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। এখন 3 নম্বর প্রশ্নের সমাধান। দেখুন 3 নম্বর আছে, কোন সমান্তর ধারার প্রথম পদ ও শেষ পদ যথাক্রমে 3 এবং -53। যদি ধারাটির সমষ্টি -375 হয় তবে ধারাটিতে কয়টি পদ ছিল? তো বন্ধুরা প্রথম পদ এবং শেষ পদ যেহেতু দেওয়া আছে, আমরা প্রথম পদকে লিখব সমাধান। তো এই সমান্তর ধারার প্রথম পদ এখানে দেওয়া আছে a = আমরা 3, এখানে দেওয়া আছেও লিখতে পারতাম আমরা, এবং অতএব n-তম পদ তাহলে কত? n-তম পদ হচ্ছে, ধরি n-তম পদ, এটা আমরা লিখব ধরি, এখানে আমরা ধরি লিখব, n-তম পদ হচ্ছে -53। যেহেতু শেষ পদ আমাদের দেওয়া নাই, আমরা ধরে নিলাম এটা n-তম পদ হচ্ছে 53। তো বন্ধুরা এখানে আমরা n-তম পদের সূত্র বসাইতে পারি, a + n - 1 * d = -53। কারণ n-তম পদ মানে হচ্ছে আমাদের সূত্রটা কি, a + n - 1 * d। এই n-তম পদের জায়গাতে আমরা n-তম পদের সূত্রটা লিখে দিলাম। তাহলে এখানে পাচ্ছি a + n - 1 * d = -53। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এটাকে আমরা কাজে লাগাবো। এখন আমাদের বলা হয়েছে ধারাটির সমষ্টি কত? -375। তাহলে আমরা বলতে পারি যে n সংখ্যক পদের সমষ্টি, যেহেতু আমরা ধরে নিয়েছি এখানে n সংখ্যক পদ ছিল, তাহলে n সংখ্যক পদের সমষ্টি হবে, মানে এখানে ধারাটির সমষ্টি বলতে আমরা বলতেছি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n / 2 * 2a + n - 1 * d।
যেহেতু n এর ভ্যালুটা আমাদের জানা নেই, এটাই বের করব। আমাদের কিন্তু এর ভ্যালুটা জানা আছে, এগুলো আমরা বসাই দিতে পারবো। কিন্তু তার আগে আমরা একটা কাজ করব, এখানে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি কে একবারে মানটা বসাই দেবো। কেমন করে আসুন দেখি। এই যে 2a আছে, 2a কে আমরা দুইটাই লিখতে পারি, অর্থাৎ a প্লাস a। এই 2a কে ভেঙে আমরা a প্লাস a লিখে দিলাম। আবার দেখুন a হচ্ছে 2a, অর্থাৎ a প্লাস a। আর বাকিগুলো যা ছিল ঠিক একই রকম থাকলো। সো এক্ষেত্রে আমরা একটু দেখি, লক্ষ্য করি, এখান থেকে এই পর্যন্ত a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এই জায়গাতে কিন্তু আমরা এইটুকুতে একটা ভ্যালু বসাইতে পারবো। কি ভ্যালু বসাতে পারবো? এই যে দেখুন a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি মানে হচ্ছে -53। সো এই -53 আমরা এখানে বসিয়ে দেবো। আর এখানে যা যা থাকবে সেগুলো আমাদের লিখবো n ডিভাইড বাই 2 ইন্টু এই যে দেখুন এই যে লিখে দিলাম a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু হচ্ছে -53। এটা এর মতো আছে এবং এখানে -375, তো ওই রকমই থাকবে। এবার আমরা করব কি, এই যে এর ভ্যালু দেখুন এখানে দেওয়া আছে, a ইকুয়ালস টু আমরা জানি 3। এই এর ভ্যালুটা আমরা এখন এখানে বসিয়ে দেবো। তো এর ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই তাহলে কেমন হবে? 3। দেখুন এর ভ্যালু 3। আর আমাদের এখানে কি ছিল? প্লাস, এই যে দেখুন প্লাস মাইনাসে এটা -53 হবে। সো আমরা যখন 3 ভ্যালুটা বসিয়ে দিলাম তখন একবারে মাইনাস লিখে দিলাম। সো এখানে আমরা পেলাম 3 -53। এখন আমরা কি করব, এখান থেকে আমরা পাচ্ছি যে বা n ডিভাইড বাই 2 ইন্টু 3 -53 মানে কি, এখানে আমরা 53 থেকে 3 গুণ বিয়োগ করব। আমরা 53 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো -50। সো আমরা পেলাম n ডিভাইড বাই 2 ইন্টু -50 ইকুয়ালস টু -375। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা এখন 2 দ্বারা 50 কে কাটাকাটি করতে পারি। তো আমরা এখানে কাটাকাটি করব 2 দ্বারা -50 কে, তাহলে আমরা পাবো -25। সো এখানে আমি একটু আলাদা করে দিই, -25। তো এখন দেখুন আমরা পাচ্ছি বা -n ইন্টু -25 ইকুয়ালস টু -375। এখন এই -25টা এখানে n এর সঙ্গে গুণ অবস্থায় আছে, এটাকে আমরা ডান পাশে ট্রান্সফার করে দেব। ট্রান্সফার করলে এখানে গুণ আছে, ডান পাশে গেলে আমাদের কি হবে? ভাগ হবে। এই যে দেখুন আমরা ভাগ করে দিলাম। তো এখানে যখন আমরা ভাগ করব তখন আমরা পাচ্ছি যে -25। এই যে এখন দেখুন এই মাইনাসের সাথে মাইনাসটা আমরা কেটে দিতে পারি এবং 25 দ্বারা 375 কে ভাগ করলে আমরা পাচ্ছি 15। সো এখানে আমরা লিখব 15। তো বন্ধুরা এখন আমরা পেলাম যে n ইকুয়ালস টু কত? অনলি 15। সো আমরা এখানে লিখব n ইকুয়ালস টু 15। অর্থাৎ আমরা যেহেতু ধরেছিলাম ধারাটির n তম পদের মান ছিল -53, অর্থাৎ এখানে শেষ পদ বলা ছিল n -53। সো আমাদের কয়টি পদ ছিল? n সংখ্যক পদ, এবং n সংখ্যক n এর মান যেহেতু আমাদের কত? 15, তার মানে এখানে আমাদের ধারাটিতে 15টি পদ ছিল। এই হলো আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার।